পাচারের টাকা ফেরানো সহজ নয় বললেন অর্থ উপদেষ্টা। জানাবো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান, ডক্টর ইউনূস কি তার অবস্থান থেকে সরে যাচ্ছেন? জুলাই সেপ্টেম্বরে মূল্যস্ফীতি 7% নামবে, কমবে সুদ হার। এবং সর্বশেষ জানাবো বাজেটের নতুন বন্দোবস্তের পূর্ণ প্রতিফলন ঘটেনি বলছে এনসিপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাচারের টাকা ফেরানো সহজ নয় বললেন অর্থ উপদেষ্টা। যারা টাকা পাচার করেন তাদের অত্যন্ত বুদ্ধিমান লোক উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সহজ না। পাচারের টাকা পেলে বাজেট সাপোর্টের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে যেতে হতো না। পাচারের টাকা ফেরত আনতে সময় লাগবে, আমরা বলেছি 1-8 বছর লাগতে পারে। সেই প্রসেস শুরু হয়েছে। পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, পাচার হওয়া কালো টাকা দেশে আনা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে কাজ হচ্ছে। পাচার হওয়া টাকা ফেরত আনা সহজ কিন্তু না। যারা টাকা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক। লিয়ারিং করে করে টাকা পাচার করে, এমন না যে ধপ করে টাকা পাঠিয়ে দিলাম। আপনি কোথায় টাকা পাঠাবেন সেটা সরাসরি না, ঘুরে ঘুরে টাকা চাই। এগুলো ট্রেস করা হচ্ছে, সময় লাগবে, তবু প্রোগ্রেস হচ্ছে। নাইজেরিয়াতে 20 বছর লেগেছে, আমরা বলেছি 1-8 বছর তো লাগতে পারে। সেই প্রসেস শুরু হয়েছে। এটা সত্য, পাচার হওয়া কালো টাকা পেলে আমাদের বা আমার বাজেট সাপোর্ট কম লাগতো, IMF এর কাছে আর যেতে হতো না। দুর্ভাগ্যবশত আমরা সেটা পারিনি বলে তিনি অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অনেকেই বলেছেন কালো টাকা সাদা করে দেওয়া, ঢালাও পাবে কালো টাকা, কিন্তু ঠিক কালো টাকা না। আমরা বলছি অপ্রদর্শিত আয় যদি থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে, কিন্তু সেটা কালো টাকা না। তিনি আরো বলেন, কালো টাকা সাদা করার দুটি দিক আছে, একটা হলো নৈতিক দিক আর একটা হলো প্র্যাকটিক্যাল দিক। আমরা ট্যাক্স পাবো কিনা দুই দিকে, যাতে কালো টাকাটা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে সেটা আমরা বিবেচনা করে দেখব। আমরা বলছি না কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে খুব ভালো কিছু করে ফেলেছি। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাজেটে বৈষম্য বিরোধী পদক্ষেপ একেবারে নেই তা কিন্তু না। বাজেটে নারীদের জন্য ফান্ড আছে, স্টার্ট আপের জন্য অর্থ বরাদ্দ আছে, যুবকদের জন্য টাকা দিচ্ছি, বাকি অনেক খাতের জন্য আছে। তবে একেবারে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের জন্য নেই কিন্তু সেটা না। ব্যবসা বাণিজ্যের অনেক কিছুর ট্যারিফ উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, বাজেট গত বছরের তুলনায় ছোট হয়েছে, সেটা বাস্তবায়ন খুব কঠিন না। বাজেট 6 মাসের জন্য না, 3 মাস বা 6 মাসে বাজেট করা যায় না। বাজেট করতে হয় 1 বছরের জন্য, মুদ্রানীতি করতে পারে 6 মাসে, কিন্তু আমরা বাজেট 9 মাস 6 মাসে করতে পারবো না। ফুটপ্রিন্টে নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, আমরা কি ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছি? আমরা যে ভালো কাজটা করে যাচ্ছি সেটা পরবর্তী সরকার যদি কন্টিনিউ করে, যদি সেটা না করে তাহলে আপনারা তাদের প্রশ্ন করতে পারেন। আমরা যদি খারাপ কাজ করে থাকি তাহলে বলতে পারে এটা ভালো না, বাদ দিয়ে দাও, কিন্তু আমরা সে ধরনের কাজ করছি না। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার জন্য আগের মতো কোনো বিশেষ সুযোগ নেই। তবে দুটি ক্ষেত্রে অতিরিক্ত কর পরিশোধ করে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এর একটি হলো, কেউ নিজের জমিতে অপ্রদর্শিত অর্থ দিয়ে যদি বাড়ি তৈরি করেন তাহলে দ্বিগুণ কর দিয়ে তা ব্যবহার করতে পারবেন, তবে তার বিরুদ্ধে অন্য কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না। বিষয়টা কিন্তু তা নয়, অন্যান্য সংস্থার প্রশ্ন তোলার সুযোগ আছে। দ্বিতীয় সুযোগটি হলো ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা কর 5 গুণ করে দিয়েছি। এটা খুব ব্যয়বহুল হয়েছে, তারপরও অনেকে যেহেতু এটা নিয়ে কথা বলেছে, আমার মনে হয় স্যার সবাই আলোচনা করে চিন্তা করতে পারেন কি করবেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান, ডক্টর ইউনূস কি তার অবস্থান থেকে সরে যাচ্ছেন? গত মঙ্গলবার এই কলামে আমি কথা দিয়েছিলাম যে রাজনৈতিক দলসমূহের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ শেষ হলে দেশের রাজনীতি সম্পর্কে একটি পরিষ্কার চিত্র পাওয়া যেতে পারে। তখন আমি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লিখব। দলগুলোর সাথে সংলাপ শেষ হয়েছে, এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাপান সফরে গিয়েছিলেন, সেখান থেকে তিনি ফিরে এসেছেন। সেখানে ডিসেম্বর ইলেকশন অনুষ্ঠান সম্পর্কে তিনি একটি মন্তব্য করেছিলেন। এই মন্তব্য নিয়ে দেশের অভ্যন্তরে বিএনপি তীব্র সমালোচনা করেছে। ওইদিকে 31 মে ঢাকা পৌঁছে ডক্টর ইউনূস দুজন সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। ইতোপূর্বে যে 29টি দলের সাথে বৈঠক হয়েছে তাদেরকেই দ্বিতীয় রাউন্ডের বৈঠকে ডাকা হয়েছে। বৈঠক হয়ে গেছে, কিন্তু রবিবার রাতেই লেখা লিখতে হচ্ছে বলে সোমবার বিএনপির সাথে বৈঠক সম্পর্কে কিছু বলা সম্ভব হলো না। তবে দেশের 29টি রাজনৈতিক দলের সাথে প্রথম রাউন্ডের বৈঠকের পর ফলাফল হয়েছে একটি বিরাট শূন্য। বিএনপি ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অটল রয়েছে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত 1 জুন পুনর্বার ঘোষণা দিয়েছেন যে জাতীয় নির্বাচন চলতি
সালের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বা জুন পর্যন্ত যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, তবে কোনো অবস্থাতেই ৩০ জুনের পর যাবে না। কিন্তু বিএনপি ১ জুন পর্যন্ত ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে অনড়। এই পরিস্থিতিতে সচেতন মানুষের মধ্যে জ্বলন্ত জিজ্ঞাসা, দেশ কোন পথে যাচ্ছে? আসুন সেই বিষয়ে একটি ধারণা নেওয়ার চেষ্টা করি। তার আগে একটি বিষয়ে আমাদের সকলের পরিষ্কার ধারণা থাকা উচিত, সেটি হলো বর্তমানে দেশে প্রধান পলিটিক্যাল অ্যাক্টর কারা। এক কথায় বলা যায় যে বর্তমানে দেশে প্রধান পলিটিক্যাল অ্যাক্টর ৫টি পক্ষ। এরা হলো প্রথমত সরকার, দ্বিতীয়ত দেশের সবচেয়ে বড় দল বিএনপি, তৃতীয়ত সেনাপ্রধান, চতুর্থ দেশের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জামাত ইসলামী, পঞ্চমত ছাত্রদের নবগঠিত দল এনসিপি। এখানে বলে নেওয়া ভালো যে এনসিপি তেমন বড় দল নয়। গত ২৮ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ, মাত্র ৩ মাস তার বয়স। এই ৩ মাসে দলটি বলতে গেলে বিকশিত হতে পারেনি, তবু দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্ণনায় এই দলটির নাম এসে পড়ে, কারণ দলটির পেছনে রয়েছে সরকারের পৃষ্ঠপোষকতা। এছাড়াও এই দলের প্রথম সারির ৬ থেকে ৭ জন নেতা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। সেনাপ্রধানের কথা আমি এখানে এনেছি কারণ দেশের ইলেকশন এবং অন্যান্য জাতীয় ইস্যু সম্পর্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। আজ অর্থাৎ ২০২৫ সালের জুন মাসের প্রথম সপ্তাহে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বিএনপি। এর কারণ বিএনপি দেশের বৃহত্তম দল, জামাত ইসলামী দ্বিতীয় বৃহত্তম দল হলেও শক্তি ও সমর্থনের দিক দিয়ে বিএনপির চেয়ে অনেক পেছনে পড়ে আছে। এছাড়া সেনাপ্রধান যে পরিষ্কার বক্তব্য দিচ্ছেন সেটির সাথে বিএনপির বক্তব্য হুবহু মিলে যাচ্ছে। চলতি সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি অনড় ও অবিচল। দলের শীর্ষ নেতৃত্বের কেউ কেউ বলেছেন যে এই সরকারের একমাত্র ম্যান্ডেট হলো দ্রুত সময় নির্বাচন অনুষ্ঠান। তাদের উপর জনগণের আর কোনো ম্যান্ডেট নাই। এই বিবেচনায় বিএনপির ২-৩ জন শীর্ষ নেতা বলেন যে ডিসেম্বর নয়, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ইলেকশন করা যেতে পারে। সর্বশেষ গত ২৮ মে বুধবার ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সভায় অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান দাবি করেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বা অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ এক আলোচনা সভায় বলেছেন আগামী ২রা জুন প্রধান উপদেষ্টা আবার তাদের ডেকেছেন। তিনি বলেন, ভাবটা আমরা বুঝছি, এরকম আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই, কিন্তু কাজের কাজ নিয়ে কোনো খবর নেই। ২ তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছেন, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে কি আপনারা এবার একটা একত্র করবেন। এভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। বোঝা যাচ্ছে ডিসেম্বর ইলেকশন করার ব্যাপারে বিএনপি হার্ড লাইন নিয়েছে। ওইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী দরবার অনুষ্ঠান করবেন। এই দরবারে সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যগণকে কমব্যাক্ট ড্রেস বা যুদ্ধের সাজে হাজির হতে বলেন। ওই দরবারে অ্যাড্রেস করার সময় জেনারেল ওয়াকার স্পষ্ট ভাষায় বলেন যে ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন চান। আগেও তার একই অবস্থান ছিল, কিন্তু এবারের অ্যাড্রেসে আরেক ধাপ এগিয়ে তিনি বলেন তিনি আগামী বছরের ১ জানুয়ারি দেশে নতুন নির্বাচিত সরকার দেখতে চান। একটি দেশে যখন বৃহত্তম রাজনৈতিক দল এবং সেনাপ্রধান একই দাবির প্রতিধ্বনি করেন, তখন সেটিকে রোখা কারোর পক্ষে সম্ভব নয়। এই হলো ডিসেম্বর নির্বাচন দাবির পক্ষে শক্তির অবস্থান এবং শক্তি। এর বিপরীতে রয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষ। এই পক্ষের প্রধান শক্তি হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দাবিকে সর্বাঙ্গীন সমর্থন দিয়েছে এনসিপি। এনসিপি একটি ক্ষুদ্র দল, তার দাবি বেশি ওয়েট কিন্তু ক্যারি করবে না। জামাতের আমির ইতিপূর্বে বলেছিলেন যে আগামী বছর পবিত্র রমজানের আগে বা পরে নির্বাচন হলে তাদের আপত্তি নেই। তবে শনিবার দেখলাম দলটির অবস্থানে পরিবর্তন হচ্ছে। দলটি নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা বিচার চায় না তারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না। ২০১৪ সালে হলো বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে দিনের ভোট রাতে হলো এবং ২০২৪ সালে নিজেরা ভোট দিয়ে ডামি নির্বাচন করেছে। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, তবে জেএমতের নির্বাচন চায় না। জামাতের নেতা বলেন, যারা অন্যায়ভাবে হত্যা করেছে ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সবার বিচার হওয়া উচিত। আমরা সরকারকে বলবো আগে বিচার হবে, এরপর সংস্কার এবং পরে নির্বাচন হতে হবে। আগে বলেছি জামাত দ্বিতীয় বড় দল ও সুসংগঠিত দল হলেও এবং দেশব্যাপী তার কর্মী থাকলেও জনভিত্তি নাই। আগে ছিল এটি একটি ক্যাডার ভিত্তিক সংগঠন, এখন জনভিত্তিক হওয়ার চেষ্টা করছে। বিএনপি আগে থেকেই জনভিত্তিক রাজনৈতিক দল ও এই দল ৩ বার ক্ষমতায় গেছে, ২ বার সংসদে বিরোধী দল ছিল। বিএনপির জন্য আর একটি প্লাস পয়েন্ট হলো পরোক্ষভাবে হলেও এই দাবির পক্ষে খালেদা জিয়ার কথা বলেছেন। শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রদত্ত বাণীতে তিনি বলেছেন যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রতি পদে বাধা দেওয়া হচ্ছে। বেগম জিয়ার এই মন্তব্য আগামী দিনের রাজনীতির জন্য ইঙ্গিতবাহী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।